বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমি আজকে অষ্টম শ্রেণীর জন্য একটি ক্লাস তৈরি করার চেষ্টা করব। তোমরা জানো এর আগে আমি দুইটি ক্লাস দিয়েছি, একটা পাটিগণিতের উপরে আর একটা হচ্ছে বীজগণিতের উপরে। তো স্যার, আমি আজকে আমরা দেখো আমি পাশে লিখেছি বৃত্ত সম্পর্ক করব দ্বাদশ অধ্যায়। তো বৃত্ত সম্পর্কিত যদি পরিচিত হই, বৃত্ত, তার আগে বৃত্ত বুঝতে হলে সঠিক প্রকৃত সংজ্ঞাটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা সমাবেশ সম্পর্কিত আগে ধারণাটা নেব। তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমার সঞ্চার পথ। সঞ্চার পথ বিষয়গুলো খুব সহজ। সমাবেশ হচ্ছে যে অনেকগুলো বিন্দু, তোমরা যেটাকে কম্বিনেশন বলি আমরা সাধারণত সমাবেশের ক্ষেত্রে, যে প্রধানমন্ত্রী সমাবেশ, সেখানে কিছু সমাবেশ বলতে সেখানে যে অনেকগুলো, আমরা যদি বলি মানুষের সমাবেশ, সেক্ষেত্রে অনেকগুলো মানুষ একত্রিত হয়। তো আমরা আসলে শিখব বিন্দুর সমাবেশ, যে অনেকগুলো বিন্দু পাশাপাশি কাছাকাছি যদি থাকে তবে আমরা এইগুলোকে বলবো বিন্দুর সমাবেশ। আরেকটা হচ্ছে স্যার সঞ্চার পথ। সঞ্চার পথ, পথ তো বুঝো যে এই একটা পথ, এবি একটা কি স্যার পথ, এই পথে কোনো একটা বিন্দু গমন করবে। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে কি, যে শর্ত হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো এই ইএফ যে বিন্দু আছে, এই বিন্দু থেকে সমান দূরত্ব সব সময় থাকতে হবে। এরকম কি সমান দূরত্ব বজায় রাখা, হ্যাঁ, একটা কন্ডিশন, শর্ত। সে শর্তটা হচ্ছে কি স্যার, সমান দূরত্ব বজায় রেখা যে পথে চলবে এই পথটা কি আমরা বলি সাধারণত কি স্যার, সঞ্চার পথ। কন্ডিশনের সাপেক্ষে, একটা শর্তের সাপেক্ষে যদি আমরা কোনো রেখা, বক্ররেখা আঁকি, সরলরেখা আঁকি, তা এই যে বক্ররেখা সরলরেখাগুলোকে আমরা বলবো কি স্যার, সঞ্চার পথ। কখন? শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে শর্ত থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কি ধরনের শর্ত থাকবে? এই ক্ষেত্রে আমরা যে ছোট্ট অল্প কিছু শিখবো, উচ্চতর দক্ষতা। শর্ত হচ্ছে সমান দূরে থাকতে হবে, সমান দূরে থাকতে হবে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা আজকে সঞ্চার পথ শিখবো, অথবা কি সমাবেশ শিখবো। তো যাই হোক, তোমরা স্যার ক্লাস 4-এ আমি দেখেছি যে 4-এর বাচ্চারাও ছোট্ট একটি জ্যামিতি বই পড়ে, সেই জ্যামিতি বই তো বৃত্ত কাকে বলে লেখা আছে। আমরা ওইভাবেই শিখবো না, আমরা এই দুইটি বেসিককে ব্যবহার করব সংজ্ঞা, যে বৃত্ত কাকে বলে। দেখো, আমি যদি লিখি যে বৃত্ত কাকে বলে, তাহলে লিখবা বৃত্ত কাকে বলে। কাকে বলে উত্তর হবে কি? দেখো স্যার, উত্তরটা হবে, আমি ক্যামেরার দিকে তাকাই খুব কম, এই জন্য যে আমার এখানে তো স্টুডেন্ট নাই, শূন্য একটা জায়গা। তো যাই হোক, তোমরা আমার কথাগুলো শোনো এবং আমার মার্কার বা কলম কি কাজ করতেছে কাজটা দেখো। উত্তরটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে, সমান দূরত্ব বজায় রেখে সমান দূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দুর সমাবেশকে
সমাবেশকে বৃত্ত বলে। অথবা আমরা লিখতে পারি যে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু, এখান থেকে দেখো এই কাজটুকু একটা, অথবা যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো একটি বিন্দুর সঞ্চার পথকে পথ মানে রাস্তা, আমরা সাধারণত কি বলি, পথকে বৃত্ত বলি। তো দেখো বা বৃত্ত বলে, তাহলে লক্ষ্য করো স্যার যে আমি দুইভাবে লিখবো আমরা, যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দুর সমাবেশকে বৃত্ত বলে, অথবা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো একটি বিন্দুর সঞ্চার পথকে কি বলে, বৃত্ত বলে। তা আমি যদি এই ক্ষেত্রে এটা বলি, যেমন ও একটা বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আমি এরকম অনেকগুলো বিন্দু দেখো কল্পনা করছি, যে প্রত্যেকটা বিন্দুর এই দূরত্ব ও থেকে সমান। তাহলে এই যে বিন্দুগুলোর যে সমাবেশ তৈরি হলো, এটাকে আমরা বলি কি স্যার, বৃত্ত। সমাবেশ মানে শব্দের অর্থ, এক কথা হচ্ছে বাংলা অর্থ জড়ো হওয়া, যে কতগুলো বিন্দু এখানে জড়ো হয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা বক্ররেখা তৈরি হয়েছে, এই বক্ররেখাটাকে আমরা বলি সাধারণত বৃত্ত। আর এই টোটাল অঞ্চলটাকে আমরা বলি বৃত্ত ক্ষেত্র। তো একটু লক্ষ্য করো, তাহলে আসি এবার হচ্ছে স্যার যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সঞ্চার পথকে, দেখো আমি এই ও বিন্দু থেকে, ধরো আমি বোঝানোর সুবিধার্থে যে 5 একক দূরে একটা বিন্দু আছে এ, তার এই বিন্দুটা এই 5 একক দূরত্ব মেনে চলে একটা পথ অতিক্রম করতে চায়, তাহলে দেখো এখান থেকে সে এখানে যখন আসবে তখন সে কত একক স্যার, 5 একক। তাহলে এই পথটুকু সে দূরত্ব অতিক্রম করেছে। ঠিক যখন এখানে আসলো তখন এই দূরত্ব কত স্যার, 5 একক। তাহলে এই দূরত্ব সে অতিক্রম করছে। এভাবে যদি সে এই সমান দূরত্ব বজায় রেখা এই পথটা অতিক্রম করে, এই পথকে, এই যে বৃত্তের এই পথটাকে যে আমি মার্কার দিয়ে দেখো রাউন্ড করতেছি, এটাকে বলা হয় কি, বৃত্ত। তাহলে এই দুটি সংজ্ঞা, আমি যে সংজ্ঞাটি লিখেছি এই সংজ্ঞাটা তুমি আজীবন ব্যবহার করতে পারো, যে কোনো জায়গায় যে কোনো ক্লাসে এটা উপযুক্ত সংজ্ঞা। তো যাই হোক, আমরা তাহলে বৃত্ত সংজ্ঞা শিখলাম, যে হোয়াট ইজ বৃত্ত। বৃত্ত কি, যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কতগুলো বিন্দুর সমাবেশকে বৃত্ত বলে, অথবা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে অন্য কোনো একটি বিন্দুর সঞ্চার পথকে কি বলে স্যার, বৃত্ত বলে। তো বৃত্ত, তাহলে বৃত্ত শব্দটা সাধারণত ক্ষেত্র বুঝাইতে আমরা ব্যবহার করি। দেখো যে ক্ষেত্র হচ্ছে কি, যে কতটুকু নির্দিষ্ট অঞ্চল বা জায়গা, এই জায়গাটাকে, এই যে ক্ষেত্র বলতে আমরা এই জায়গাটাকে বুঝি। তা আমরা ত্রিভুজ ক্ষেত্র পড়েছি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো কেন আমরা পড়েছি স্যার চতুর্ভুজ ক্ষেত্র, এভাবে আবার পঞ্চভুজ, আবার কি ষড়ভুজ, 1 2 3 4 5, এটা হচ্ছে কি স্যার পঞ্চভুজ। 6টা বাহু যদি থাকে এরকম, তাহলে তাকে আমরা বলবো কি স্যার, ষড়ভুজ, তাই না? তো এগুলো সবই কি ক্ষেত্র নির্দেশ করে, যে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা নির্দেশ করে, একটা তল নির্দেশ করে। এটা কি তল, ত্রিভুজাকার তল। এটা কি তল, চতুর্ভুজাকার তল। এটা কি তল। তো তল সাধারণত দেখো 2 মাত্রা থাকে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। মাত্রা বলতে বুঝাইতেছি, দেখো দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, আর উচ্চতা একটা মাত্রা। তো যদি দৈর্ঘ্য থাকে তাকে বলে 1 মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ যদি দুইটাই থাকে তাকে বলে 2 মাত্রা, আর যদি 3টাই থাকে তাকে বলে 3 মাত্রা। বলতো বিন্দু কয় মাত্রা,
বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহলে বিন্দু হচ্ছে কয় মাত্রা স্যার? এক মাত্রা। এবার বলো তো স্যার এই যে রেখা কয় মাত্রা? এই রেখাটা এক মাত্রা, শুধু কি আছে স্যার? দেখো তো দৈর্ঘ্য আছে। এবার বলো তো স্যার এই ক্ষেত্রফলটা কত মাত্রা? দুই মাত্রা। কি থাকে? দৈর্ঘ্য এবং কি প্রস্থ থাকে। ওকে, এবার বলো তো স্যার কোন বস্তুর আয়তন ক্ষেত্রে কয় মাত্রা? এই যে আমরা একটা বাক্স অঙ্কন করেছি, এই বাক্সের কয়টা কি কি আছে স্যার? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এটা হচ্ছে 3 মাত্রা, এটা হচ্ছে 0 মাত্রা, এটা হচ্ছে 1 মাত্রা, এটা হচ্ছে কি 2 মাত্রা। ঠিক বক্ররেখা দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে আমরা সাধারণত কি বলতে পারি? বৃত্ত বলতে পারি। কি স্যার? বক্ররেখা দ্বারা কোনো আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলতে পারি? বৃত্ত বলতে পারি। কিন্তু এটা কিন্তু এক্সটার্নাল সঙ্গে না, এটা বুঝার ব্যাপার ছিল। ওকে ফাইন। তো এই যে বৃত্তের ক্ষেত্রফল, এই সম্পর্কিত অনেকগুলো রাশি জড়িত। যা কিছু পরিমাপ করা যায় তাকে সাধারণত আমরা রাশি বলি। খেয়াল করো, এই তুমি ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারো তাই হচ্ছে কি আমাদের কি স্যার? রাশি। ওকে, তাহলে স্যার বৃত্তের রাশিগুলো কি কি? আমি প্রশ্নে চলে আসি। বৃত্তের দেখো যে রাশিগুলো আছে, প্রথমেই আমি বলবো যে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র যদি এটা পরিমাপ করা যায় না, বৃত্তের কেন্দ্র, এটাকে আমি রাশি বলবো না, নট রাশি। দেখো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আমরা বিষয়গুলো খেয়াল করি। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি তো একটা ফালতু, তাহলে তোমরা খেয়াল করো যে আমি ক্যামেরা যেহেতু বন্ধ হয়েছে, আমরা বৃত্তাংশ, বৃত্তকলা এগুলো জেনেছি, বৃত্তের চাপ জেনেছি। কোন বিষয়টা অ্যাবসেন্ট রয়েছে স্যার এটা একটু কমেন্টসে জানাও। এই যে আমি যে বিষয়গুলো দিয়েছি এগুলো কোন বিষয়টা অ্যাবসেন্ট আছে, যে আমি আসলে বলেছি বাট ভিডিওটি হয়নি, এরকম কিছু যদি অ্যাবসেন্ট পড়ে তাহলে আমাকে জানাও। তা যাই হোক, একটু পূর্বমুহূর্তে আমি যা শিখেছিলাম, কি বলছিলাম? কোনো বৃত্তের, যে কোনো বৃত্তের পরিধিকে তুমি যদি ব্যাস দ্বারা ভাগ করো তাহলে একটা সংখ্যা পাবা, সেই সংখ্যাটার মান হচ্ছে 3.1416। এই মানটা কি বলা হয়? পাই। পাই উচ্চারণটা কি স্যার? পাই। যেমন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আমরা তৃতীয় অধ্যায় পাটিগণিতে শিখব, তাই না? তাহলে আসো, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, আর মানে রেডিয়াস, রেডিয়াস দ্যাট মিন্স কি? ব্যাসার্ধ। ওকে, তাহলে স্যার এবার আসো তো স্যার ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তুমি দেখো এই যে এই টোটাল জিনিসটাকে আমরা বলি কি স্যার? কেন্দ্রগামী, যা হচ্ছে কি স্যার? ব্যাস। আর এইটুকু হচ্ছে কি স্যার? ব্যাসার্ধ। এইটুকু কি স্যার? ব্যাসার্ধ। তো এইটুকু যদি 5 একক হয়, এইটুকু কত? 5 একক। তাহলে ব্যাস কত? 5 5 কত স্যার? 10 একক। তো 10 সমান কি আমি 5 গুণ 2 লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ব্যাস 10 মানে কার মান? ব্যাসের মান। আর 5 মানে কি? 2 ইনটু কি স্যার? দেখো 5 মানে হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে বেসিকগুলো আমরা শিখেছি, এগুলো দিয়ে আসলে আমাদের কি কাজে লাগবে? যেগুলো আমরা নৈমিত্তিক আসবে। ওকে স্যার, তাহলে এবার আমরা মূল আলোচনায় চলে যাই। যে ক্লাস 7 আমরা শিখেছি যে জ্যামিতিক যে প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞাগুলো সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে স্যার সম্পদ আর একটা হচ্ছে কি স্যার? উপপাদ্য। তো আমরা সম্পদ জানি, যা অঙ্কন করা হয় তা হচ্ছে সম্পদ, আর উপপাদ্য হচ্ছে যে এমন কিছু প্রতিজ্ঞা যা প্রমাণ করতে হয় এবং তাকে আমরা বলি কি স্যার? প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞার উপপাদ্য আমরা আসলে বৃত্তের উপপাদ্য শিখব। বৃত্ত সংক্রান্ত আমাদের কোনো সম্পাদ্য আমাদের বইতে নাই, আমাদের অনেকগুলো উপপাদ্য আছে। যে উপপাদ্যগুলো যদি এখন আমরা শিখি তাহলে অবশ্যই আমরা উপকারিত হব। তাহলে আমাদের মূল উপপাদ্য হচ্ছে দেখো 3টা। নাম্বার 1, 1 নম্বর উপপাদ্যটি, তার আগে আমি বলি যে 1 নম্বর যে উপপাদ্যটা আছে, উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য 1। খেয়াল করো যে
বৃত্তের কেন্দ্র থেকে বা কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর কি স্যার? লম্ব। ক্লিয়ার? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর, দেখো ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর কি স্যার? লম্ব। তো বিষয়গুলো দেখো স্যার, যে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব। তা আমরা আসলে কিভাবে কিন্তু আমাদের উপপাদ্য আসে না, আমাদের উপপাদ্য আসে সাধারণত সৃজনশীল আকারে, যেন সেখানে তোমরা জানো যে একটা চিত্র থাকে, চিত্রের উপরে এই বিষয়গুলো তোমার বিশেষভাবে দেওয়া থাকে। তো একটু আমরা বিশেষভাবে দেখি। তো বিশেষ নির্বাচন ভাষা শেখার জন্য তোমরা অবশ্যই আমাদের মেইন বইটা ফলো করবা, সেখান থেকে ভাষা শিখবা। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে একটা কি আঁকবো? বৃত্ত আঁকবো। সেই বৃত্তের দুইটি, একটা যে আঁকবো, এটা ব্যাস না, অবশ্যই কেন্দ্রগামী না, যেহেতু অবশ্যই এটা কি? ব্যাস না। দেখো এবার কি বলছে? ব্যাস ভিন্ন জ্যা এবি, মধ্যবিন্দু দেখো একটা মধ্যবিন্দু নিলাম, এবি মধ্যবিন্দু হচ্ছে এম। এবার এই ও আর এম যদি আমি যোগ করি, তাহলে দেখো এই ওএম হবে এবির উপর কি স্যার? লম্ব। ওএম হবে এবির উপর লম্ব। এখন তোমরা যে এখানে খেয়াল করো যে আমি বইতে আমাদের বিষয়টা আছে যে বিশেষ নির্বাচন লেখা, দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বইতে যেহেতু আছে, আমি লিখে সময় নষ্ট না করি, তখন বই থেকে ভাষা শেখার জন্য অবশ্যই বই পড়বা। কারণ তুমি জন্ম থেকে ভাষা শিখে আসোনি। অনেকে বলে স্যার আমি মুখস্থ করবো কেন? আসলে বুঝে মুখস্থ করা এই জিনিসটা তো খারাপ না স্যার, না বুঝে মুখস্থ করা এটা খুবই খারাপ। কিন্তু আমরা যদি কোনো কিছু বোঝার পর সেটাকে আয়ত্ত করি, এটা তো অবশ্যই ভালো। আমি যদি আয়ত্ত না করি তাহলে আমার মাথায় সেভ থাকবে না, আমি তো ভুলে যাব, আমি তো লিখতে পারবো না। আমরা কি ভাষা কি সুন্দর ভাষা, পরিমার্জিত ভাষা, যে বইয়ের যে ভাষা, যে গাণিতিক ভাষা, এগুলো তো জন্ম থেকে শিখে আসিনি। আমরা যা শিখেছি এই ভাষাগুলো তো আমরা সাধারণত কোনো লিখার আমরা ব্যবহার করতে পারি না। তাহলে দেখো এখন বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবা? এই যে সাধারণ নির্বাচন আছে, এই সাধারণ নির্বাচনকে এই চিত্রের মাধ্যমে যদি তুমি বর্ণনা করতে পারো, দ্যাট মিনস তার নাম হবে কি? বিশেষ নির্বাচন। যাই হোক, এভাবে আমরা এখন প্র্যাকটিস করব না, আমরা প্র্যাকটিস করব মূল বিষয়টা, যাকে সৃজনশীল প্রশ্ন চিত্র থাকে, চিত্র থেকে যেন আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কি করতে হবে। ওকে স্যার, তাহলে এবার আমরা কি করব? যে দেখো যে এবি হচ্ছে কি? ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা, মধ্যবিন্দু হচ্ছে এম, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি স্যার? ও। তাহলে ও থেকে এবির উপর ওএম লম্বা কি? তাহলে আমরা বলতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন যে কোনো একটি কি? জ্যা। এবি ব্যাস ভিন্ন যে কোনো একটি কি? জ্যা। এম জ্যায়ের মধ্যবিন্দু ও কমা এম যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে ওএম এবির উপর লম্ব। এবার তোমাকে অবশ্যই জানতে হবে যে লম্ব প্রমাণ করতে হলে কি করতে হয়। কি স্যার? লম্ব প্রমাণ করতে হলে কি করতে হয়? দেখো লম্ব প্রমাণ করতে হলে অবশ্যই কোনো রেখার উপর যদি লম্ব রেখার সাথে মিলিত হয়, সেক্ষেত্রে দুইটি কোণ সৃষ্টি হয়।
তোমরা জানো যে কোনো একটি রেখা অন্য একটি রেখার সাথে যদি কি স্যার মিলিত হয় তাহলে সেখানে কি হয়, কোণ তৈরি করে। এই যে কোণ, এই কোণ তৈরি করে। আমরা লম্ব তখনই বলবো, লম্ব দ্যাট মিন্স খাড়া রেখা, আমরা বলি খাড়া। এই যে খাড়া রয়েছে একদম সোজাসুজি দাঁড়ানো বিষয়টাকে আমরা বলি লম্বভাবে, তাহলে লম্বলম্বী ভাবে, এই কথাটার অর্থ হচ্ছে। তাহলে স্যার এই যে দুই কোণ তৈরি করলো, এই কোণের মান যদি আমরা বলি সমকোণ, তা কি আমরা বলতে পারি তাহলে এই রেখাটা এই রেখার উপর কি লম্ব। তার মানে লম্ব প্রমাণ করার শর্ত হচ্ছে কি, যে কোণ তৈরি হবে সেই কোণের মান সমকোণ দেখাতে হবে। সেই কোণের মান কি দেখাতে হবে স্যার, সমকোণ দেখাতে হবে। এই বিষয়গুলো আমাকে জানতে হবে। যে আমরা যদি এই প্রমাণটা শিখতে চাই তাহলে অবশ্যই আমাকে এই বেসিকটা লাগবে যে লম্ব কাকে বলে। কোন একটি রেখা অন্য একটি রেখার উপর যদি 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে তবে রেখাটিকে আমরা কি বলবো, কি লম্ব বলবো। আচ্ছা আসলে হচ্ছে কি, যেটাকে আমরা রশ্মি বলা উচিত, যে কোন একটি রশ্মি কোন রেখার উপর কি যদি 90 ডিগ্রি বা সমকোণ তৈরি করে তবে রশ্মিটিকে আমরা কি বলবো, রেখার উপর লম্ব বলবো। তোমরা একটু খেয়াল করেছো? তাহলে তোমাদের কিন্তু এই বেসিকটা জানা উচিত, এটা তোমাদের মাথায় থাকতে হবে। এবার আর কি জানতে হবে স্যার, এবার বিষয়টা হচ্ছে যে লম্ব প্রমাণ করতে হলে আমাকে সমকোণ দেখাতে হবে। এবার সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আসলে আমরা জ্যামিতিতে এই জন্যই দুর্বল থাকি যে আমরা পূর্বের জ্যামিতিগুলোর সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন সম্পর্কে খুবই কাঁচা। হ্যাঁ খেয়াল করো, তোমরা ক্লাস 6-এ পড়েছো, দেখো একটা উপপাদ্য লক্ষ্য করো তো। 1 নম্বর উপপাদ্যটা কি ছিল, যে কোনো রেখার উপর অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন করে তাদেরকে আমরা বলি সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণের এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে কত স্যার, 2 সমকোণ বা 180 ডিগ্রি। কোন রেখার উপর অপর একটি রেখা যদি মিলিত হয় তাহলে ওই মিলিত বিন্দুতে যে দুইটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি কত স্যার, 180 ডিগ্রি। ওকে, তাহলে বলো তো স্যার এই রেখার উপর এই যে দুইটা কোণ সৃষ্টি করছে, এই দুই কোণের মান, দুই কোণটা এই কোণ দুটি কি স্যার সন্নিহিত কোণ এবং এদের সমষ্টি কত স্যার, 180 ডিগ্রি। এই কথাটিকে একটু মডিফাই করব, একটু 6-এর ভাষা না বলে আমরা এটাকে শিখব রৈখিক যুগল কোণ। কি স্যার, রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ বলতে কি বুঝো, দেখো তো কথাটা খেয়াল করো। রৈখিক যুগল কোণ কি স্যার, কি কোণ, রৈখিক যুগল কোণ। রৈখিক মানে হচ্ছে সোজা একই রেখার উপর। হ্যাঁ, রৈখিক মানে হচ্ছে কি স্যার, একই রেখার উপর দুইটি কোণ, তার নাম হচ্ছে কি রৈখিক যুগল কোণ। দ্যাট মিন্স এই কথার অর্থ হচ্ছে সন্নিহিত কোণ। একই রেখার উপর দুইটি কোণ যদি হয় তাহলে এই দুইটা কোণকে আমরা বলবো কি স্যার, রৈখিক যুগল কোণ। আর মনে রাখবা রৈখিক যুগল কোণের সমষ্টি কত স্যার, 180 ডিগ্রি। কি শিখলাম, রৈখিক যুগল কোণ। এই যে এই কোণ, এই এক সরল কোণ, দেখো এই কোণটা কি স্যার, এক সরল কোণ, তাই না? এই এক সরল কোণ মানে কত স্যার, 180 ডিগ্রি। এটা কয়টা ভাগ করছো স্যার, দুইটা ভাগ হয়ে গেছে। এই যে রৈখিক যুগল কোণের সমষ্টি কত স্যার, 180 ডিগ্রি। আমরা কি বাহু বাহু উপপাদ্য। আমি আবারও বলি যে আমার এই যে দুইটি কোণ কি স্যার সমান দেখাতে, এই দুইটি কোণকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণের মান হচ্ছে কি স্যার, 180 ডিগ্রি। যদি এরা পরস্পর সমান হয় তাহলে এদেরকে কত দিয়ে ভাগ করবো স্যার, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 90। আর 90 ডিগ্রি হলে আমি ওএম কে এর উপর কি বলতে পারবো, লম্ব। তাই এখন আমি একটা কথা বলেছিলাম এর আগে, যে যদি তুমি কখনো কোনো উপপাদ্য প্রমাণ করতে যাও সেখানে যদি তোমার নিড হয়, যে কি নিড হয়, যে তোমাকে বাহু সমান দেখাতে হবে অথবা কোণ সমান দেখাতে হবে, তাহলে তুমি মনে রাখবা যে আমরা যে 4টা উপপাদ্য আছে কি ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য, সেই উপপাদ্য যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবা। তাহলে প্রথম উপপাদ্যটা হচ্ছে বাহু 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 উপপাদ্য। এটা মানে কি স্যার,
কয়টা, 1 2 3। তাহলে এই ত্রিভুজের যদি 3টা বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয়, এই বাহুর সমান এই বাহু, এই বাহুর সমান এই বাহু, এই বাহুর সমান এই বাহু, তাহলে এই ত্রিভুজ দুটিকে আমরা বলবো সর্বসম। ওকে স্যার, তাহলে দেখো সর্বসম দ্যাট মিন্স কি বলো তো, কি সর্বসম দ্যাট মিন্স সব সমান। ওকে, তাহলে আমরা ত্রিভুজের সর্বসমতার সূত্র কি বলতো? ত্রিভুজের সর্বসমতার সূত্র হচ্ছে কোন একটি ত্রিভুজের 3টি বাহু যদি অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয় তাকে আমরা বলবো, তবে ওই ত্রিভুজ দুটি কি স্যার? সর্বসম। এইটুকু বেসিক হলে ইনশাআল্লাহ এটাকে প্রমাণ করা কোনো ব্যাপারই না, কিন্তু আমাকে তো সাজিয়ে লিখতে হবে। তো দেখো আমরা যেহেতু কোন সমান দেখাতে হবে, তাহলে ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য ব্যবহার করতে হবে। আমার কোনো ত্রিভুজ নাই, এবার আমি ত্রিভুজ আঁকবো। কিভাবে আঁকবো স্যার? ও বি আর কি ও এ যোগ করবো, ও বি ও এ কি করবো? যোগ করবো। তাহলে আমার দেখো ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজটা ও এম এ ও এম বি। তাহলে অঙ্কন কি হবে স্যার? ও কমা এ ও কমা বি কি করি? যোগ করি। ও কমা এ ও কমা বি কি করি? যোগ করি। ওকে ফাইন, কমন। তাহলে এবার আমরা প্রমাণে চলে যাই স্যার। এই যে অঙ্কন বিশেষ নির্বাচন এগুলো বইতে আছে, এখান থেকে ভাষাটা মুখস্থ করবো। তো প্রমাণে আমরা জানি যে 2টি ধাপ থাকে, একটা হচ্ছে দুইটা অংশ থাকে, একটা থাকে ধাপ আর একটা কি হচ্ছে স্যার? যথার্থতা। একটা ধাপ আর একটা কি? যথার্থতা। তাহলে আসো, ধাপ হচ্ছে কি আমি যে কাজগুলো করব সেই কাজগুলো কিভাবে করলাম তার বর্ণনার নাম হচ্ছে কি? যথার্থতা। তাহলে আমি প্রথমে আমরা বলেছি রনে বনে জঙ্গলে যেখানেই থাকো না কেন, যেখানে বসি তুমি কি ত্রিভুজের কোন সমান দেখাও অথবা বাহু সমান দেখাও, সেই ক্ষেত্রে তুমি কি দেখাবা? ত্রিভুজের সর্বসমতার সূত্র ইউজ করে সেই ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজ দুটিকে তুমি সর্বসম দেখিয়ে কোন সমান বলবা অথবা কি বাহু সমান বলবা। ওকে স্যার, তাহলে আমরা শুরু করি। তাহলে আসো আমরা এবার যে এই যে বিষয়টা আছে, দেখো তো স্যার, এই যে আমি যে অঙ্কন করলাম ও এম এ, এই ও এম একটা কি? ত্রিভুজ। ও এম একটি ত্রিভুজ। আমাকে মাঝে মাঝে ক্যামেরার পিছনে যে দেখতে হয় ক্যামেরা কি বন্ধ হয়েছে কিনা, তাই আমি একটু পিছনে চলে যাই। তাহলে দেখো ও এম এ একটি কি স্যার? ত্রিভুজ। ও এম বি কি স্যার? একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুটিকে আমরা কি দেখাবো? সর্বসম দেখাবো। তাহলে বলো তো স্যার, ধাপ 1 ও এম এ বা এবং বা লিখতে পারো ও এ এম, ও এ এম এবং ও বি এম, এই যে দুইটা ত্রিভুজের কি স্যার? এই দেখো এম সমান বিএম, আম সমান আম বাম। তাহলে কি সমান স্যার? আম বাম, মানে এম, এই যে দেখো এম সমান কি? বিএম। হায় আল্লাহ, এটা কি সমান কিভাবে লিখলাম? তার যথার্থতা কি লিখবো? আমরা কি লিখবো? এম এ বি এর কি বিন্দু স্যার? মধ্যবিন্দু। ওকে ওকে স্যার। এবার একটা বাহু সমান পেলাম, বাহু কিন্তু কয়টা সমান দেখাতে হবে? 3টি। তাহলে আরো 2টা। বলো তো স্যার কি লিখতে পারি? এ ও সমান বিও, এও বিও। তাহলে দেখো এও সমান কি? বিও। তাহলে এও সমান বিও স্যার, এই যে দেখো এও সমান বিও কিভাবে লিখলাম? বৃত্তের ব্যাসার্ধ, উভয়ই কি বৃত্তের কি স্যার? ব্যাসার্ধ। ওকে স্যার, তাহলে ক্যামেরা চেক। ওকে ঠিক আছে। তাহলে আসো বাকি রইল আরেকটা কি স্যার? দেখো ও এম এই ত্রিভুজেরও বাহু,
এই ডান পাশে ত্রিভুজের বাহু। তাহলে আমরা লিখতে পারি এবং OM সমান কি স্যার? OM পাশে লেখো সাধারণ বাহু। সাধারণ কি স্যার? ব্যাস কমপ্লিট। কি কমপ্লিট স্যার? তাহলে এই ত্রিভুজ দুইটি কি দেখাতে পারছি? OM সর্বসম ত্রিভুজ OBM কি উপপাদ্য? বাহু বাহু উপপাদ্য। ওকে স্যার। তাহলে ত্রিভুজ সর্বসম মানে কি? সব সমান। তাহলে আমরা বলতে পারি সুতরাং কি OMA কোণ সমান কি OM কি বি কোণ। এবার দেখো ধাপ 2, যেহেতু এই কোণ দুইটি কি স্যার? রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি এবং তারা কি পরস্পর কি সমান। আমি এটাকে একটু বিশ্লেষণ করে রেখে দিই তোমাদেরকে। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, লেখো যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এবং কি পরস্পর কি সমান। তো রৈখিক যুগল কোণের পরিমাণ কত স্যার? কত বলো? 180 ডিগ্রি। একটু বিশ্লেষণ করে লিখে দিচ্ছি, দুই সমকোণ। ওকে, তাহলে দেখো স্যার OMA যোগ হবে এই OMA সমান কত স্যার? দুই সমকোণ। এই দুইটাকে যোগ করো, তাহলে 2 কি স্যার? OMA। ক্যামেরা কি বন্ধ হইছে? নো। তাহলে কি আসে স্যার? 2OM সমান কি স্যার? দুই সমকোণ। ওকে, তাহলে স্যার আমরা কি লিখতে পারি? 2 কাটা দাও, তাহলে কত আসে? 1 সমকোণ। এই ব্যাখ্যাটাকে শর্টকাট বইতে লিখছে, যেহেতু কি রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান, সুতরাং OMA অথবা কি OMB সমান কি 1 সমকোণ। OMB সমান কি স্যার? 1 সমকোণ। আর সমকোণ হওয়ার অর্থই হচ্ছে কি OB AB এর উপর লম্ব। ওকে স্যার। তাহলে এই ছিল আমাদের উপপাদ্যের এক প্রমাণ। তোমরা সুন্দর করে বই থেকে আয়ত্ত করবা, আমি মুখস্থ বলবো না, আয়ত্ত করবা বিষয়টাকে, করে তারপর সুন্দর করে পড়বা। এবার চলো উপপাদ্য 2-তে চলে যাই। আমরা এখন উপপাদ্য 2-তে যাব। তো আমরা স্যার এখন উপপাদ্য 2-তে যাব। উপপাদ্য 2 সমান সমান যা সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র হতে সমুদ্রবর্তী। ওকে স্যার। তাহলে সমান সমান যা কেন্দ্র থেকে কি স্যার? সমুদ্রবর্তী। তো এই যে উপপাদ্যটি আমরা প্রমাণ করব, তো লক্ষ্য করো এই একটি বৃত্ত আঁকছি। এই বৃত্তে আমি দুটি জ্যা নেব, সমান জ্যা নেওয়ার কৌশলটা খেয়াল করো। পেন্সিল কম্পাস দিয়ে, এই যে আমার হাতটা হচ্ছে পেন্সিল কম্পাস, এখান থেকে দুইটা বিন্দু নাও। আগে একটা বিন্দু দাও A, আর একটা বিন্দু নাও C। এবার AB কেটে নাও, কাটলাম। দেখো এই যে AB কাটছি, ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার CD কাটো। তাহলে CD কাটলাম, তাহলে সমান সমান যা হয়ে গেল। এন্ড কেন্দ্র থেকে কি স্যার? সমুদ্রবর্তী। ওকে, এই কেন্দ্র হচ্ছে O। তাহলে তোমরা পরিভাষাটা লিখবা যে মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং AB এবং CD দুটি সমান জ্যা
প্রমাণ করতে হবে কোন হতে এবি এবং সিডি কি সমদূরবর্তী। এবার দেখো স্যার অঙ্কন আছে, তো এই উপপাদ্যটা প্রমাণ করতে তোমাকে বেসিক গুলো কি কি লাগবে। বেসিক নাম্বার 1 খেয়াল করো, এক্ষেত্রে তোমার জানা লাগবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব স্যার, অঙ্কিত লম্ব সমদূরবর্তী। অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে স্যার, তাহলে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। ধরো এই ও হচ্ছে কেন্দ্র, এবি হচ্ছে জ্যা, এই জ্যার উপর অঙ্কিত লম্ব ওএম, তাহলে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই কথার অর্থ ধরো টোটাল জ্যাটা যদি 10 মিটার হয়, আমরা যদি টোটালটাকে 10 সেন্টিমিটার ভাগি, তাহলে এম এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিএম এর মান হচ্ছে কি 5 সেন্টিমিটার, অর্থাৎ সমান দুইটা ভাগে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা উপপাদ্য 1 এর বিপরীত উপপাদ্য, আমরা এটাকে প্রুভ করব। দেখো এবার বেসিক নাম্বার 2 হচ্ছে কি স্যার, দেখো বেসিক নাম্বার 2 হচ্ছে সমকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা আছে, যে দুইটি সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ এবং দেখো এই যে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই বাহুটি আর এই বাহুটি সমান, আর যে কোনো একটা বাহু ধরো এই বাহু আর এই বাহু কি সমান, ভূমি সমান ভূমি বা লম্ব সমান যদি লম্ব হয়, তাহলে এই ত্রিভুজ দুটিকে আমরা বলবো কি স্যার, সর্বসম। ওকে, আর বেসিক নাম্বার 3 হচ্ছে যে এটা হচ্ছে স্যার বেসিক 2, এই বেসিকটা তোমাকে জানা লাগবে। আরেকটা বেসিক জানা লাগবে, ধরো একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এবি রেখা কত দূরে আছে। এখন আমি অনেকগুলো রেখা আঁকছি, দেখো এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 4, এটা ধরো 6। এখন বলো তো এই ও বিন্দু হতে এবি দূরত্ব কত, ও বিন্দু হতে এবি দূরত্ব হবে এই 4 সেন্টিমিটার। স্যার দূরত্ব বলতে লম্ব দূরত্ব কি বোঝায়, কোন বিন্দু থেকে যদি এই যে দূরত্বটা প্রকাশ করবে কি দিয়ে, এই লম্ব দূরত্ব দিয়ে, তার মানে দূরত্ব মানে কি স্যার, লম্ব দূরত্ব। ওকে ওকে, তাহলে আমরা এখানে আসি। তাহলে আমাকে অঙ্কন করতে হবে, যেহেতু সমদূরবর্তী, তাহলে ও থেকে আমারও কি করতে হবে, সিডির উপর একটা লম্ব আঁকতে হবে, এবির উপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব তো তোমরা অবশ্যই আঁকতে পারো আশা করি। তাহলে দেখো এই লম্বটা হচ্ছে ওই, আর এই লম্বটা হচ্ছে কি স্যার ওএফ। তো ও থেকে দেখো অঙ্কন কি লিখবা, ও থেকে এবির উপর ও সিডির উপর ওই এবং ওএফ কি আঁকি স্যার, লম্ব আঁকি বা লম্ব রেখাংশ আঁকি। এবার প্রশ্ন হচ্ছে স্যার যে বিষয়টাকে আমি আবারও বলেছি যে আমাকে আসলে মূলত প্রমাণ দেখাতে হবে কি, ওই সমান কি ওএফ, তাহলে বাহুর সমান। আমি এর আগেও বলেছি যে যখন বাহুর সমান দেখাতে হয়, কোন সমান দেখাতে হয়, তো অবশ্যই তোমাকে কি ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলি বেসিক 2 যে সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য আছে, এটাকে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করি। কি ত্রিভুজ অঙ্কন করব, দেখো এ ও যোগ করব, সি ও যোগ করব। বইতে সুন্দর করে লেখা আছে, ভাষাগুলো আয়ত্ত করে ফেলবা। ওকে, এবার স্যার চলো প্রমাণ। তাহলে আমাকে দেখাতে হবে কি স্যার, সর্বসম। তো আমি যদি সর্বসম দেখাইতে হয়, তাহলে আমি অতিভুজ সমান বলতে পারি। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আর এই দুইটি সমকোণী ত্রিভুজে এর ভিতরে এই বাহুটাই সমান, সিও সমান হচ্ছে ইও।
আর ও এফ সমান ওই বলতে পারছি না, কারণ এটাকে আমার প্রমাণ করব। আর দেখো সি এফ সমান এ বি আমি কোন শর্তে বলবো? তাহলে আমি একটা মাত্র বাহু লিগ্যাল ভাবে সমান দেখতে পাই চিত্রে, তাহলে আরেকটা বাহুকে আমার সমান দেখাতে হবে। সত্যিকার অর্থে এ ই আর সি এফ কি স্যার সমান, বাট এটাকে আমাকে আগে প্রমাণ দেখাতে হবে। আমরা কিভাবে প্রমাণ দেখাবো? দেখো ধাপ 1 আমরা প্রমাণ দেখাবো। বলো তো কি স্যার? এ বি সমান সমান কি সিডি, এ বি সমান কি সিডি, তাই না? তারপর আর কি স্যার? ও এফ লম্ব কার উপরে? দেখো সিডির উপরে, এবং ও ই লম্ব কার উপরে? এ বির উপরে। তাহলে আমরা এই বিষয়টাকে কিভাবে প্রমাণ করবো? দেখো যেহেতু আমি আবারও দেখি, একটু খেয়াল করো, আমরা একটু ভেঙে ভেঙে দেখাই বইয়ের মতো। তাহলে ধাপ 1 হচ্ছে কি? ও ই লম্ব কার উপরে? এ বির উপর, এবং ও এফ লম্ব স্যার কার উপরে? সিডির উপরে। তাহলে বেসিক নম্বর 1 কি স্যার? বেসিক 1 হচ্ছে কি? যে লম্ব কেন্দ্র থেকে ব্যাসবিন্দু যার উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে কি করে সমান দুইটা ভাগে ভাগ করে, সমান দুইটা অংশে ভাগ করে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এ বি তোমার এ ই সমান হাফ কার অর্ধেক? ই বির অর্ধেক। এবং আমরা অবশ্যই লিখতে পারি স্যার সি এফ সমান হচ্ছে কি হাফ সিডি, এই নাম 1 নম্বরে। তাহলে আমরা এই পরিবর্তে হাফ এ বি, সি এফ এর পরিবর্তে হাফ সিডি। এবার ধাপ 2 তে দেখো আমরা দেখি যে এ বি সমান সমান হচ্ছে কি স্যার সিডি। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করো, এ বি কে ভাগ করো 2 দিয়া, সিডি কে ভাগ করো কি দিয়ে স্যার? 2 দ্বারা কি করে ভাগ করে। আমি যেহেতু বাম পক্ষকে 2 দ্বারা ভাগ করছি, ডান পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো তো হাফ এ বি, যে কথা এ বি বাই 2 কিন্তু সে একই কথা। অনেক বাচ্চারা অবাক হয়ে জানলা এটা কি, এটা কি একরকম? হ্যাঁ, এটা এ বির অর্ধেক, এটাও কি এ বির অর্ধেক। এ বির অর্ধেক কি স্যার? এ ই, আর এখানে সিডির অর্ধেক কি স্যার? সি এফ। ওকে, দা তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে, অতিভুজ কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। দেখো অতিভুজ সমান পেয়েছি, আর একটা বাহু কিন্তু আমরা সমান পেয়েছি, এই সমান কি সিএফ। তাহলে আমরা এবার ধাপ 3 এ আমরা এই ত্রিভুজ দুইটাকে কি দেখাতে পারি? দেখো সর্বসম এ ই ও, এবং অথবা বা আমরা এভাবে লিখতে পারি ও দিয়ে শুরু করি, ও ই এ বা ও এ ই। তুমি ত্রিভুজকে যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারো। ও এ ই যেই কথা, ও ই এ সেই কথা, এবং ও সি এফ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে কি স্যার? সমকোণী ত্রিভুজে কি দেখতে পাই আমরা? অতিভুজ। খেয়াল করো, অতিভুজ এও সমান কি স্যার? অতিভুজ কি? অতিভুজ দেখো সিও, এও সিও। ওকে, এবং ধাপ 2 থেকে দেখি অপর বাহু এ ই সমান কি স্যার? সিএফ। তাহলে অবশ্যই আমি বিষয়টাকে কি বলতে পারি? সমান বলতে, সর্বসম বলতে পারি। সমানটা স্যার কি বলবো? সর্বসম। সুতরাং ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তার মানে সর্বসম মানে কি স্যার? সব সমান। সুতরাং আমরা বলতে পারি ওই সমান, এই যে ওই সমান কি ও এফ। আমি কিন্তু আমাদের প্রমাণে চলে গেছি। এখানে যথার্থতা কি? সমকোণী ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য, অতিভুজ বাহু সর্বসমতার উপপাদ্য। স্যার এখানে কি? একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে কি? ধাপ 2। ওকে, এবার আমরা ধাপ 4 এ দেখব
দেখো কিন্তু ওই এবং ওএফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এই যে দেখো এবি এবং সিডি জ্যায়ের কি। তো আমরা একটু লক্ষ্য করি স্যার যে আমরা 4 নম্বর ধাপটি লিখি নেই। 4 ধাপটা হচ্ছে কিন্তু দেখো ওই এবং ওএফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি এবং সিডি এর উপর কি স্যার লম্ব। আবার খেয়াল করো কিন্তু ও ই, এই যে খেয়াল করো কিন্তু এই যে আমার এখানে ছিল চিত্রটা, আমার ভিডিওটা ডিরেক্ট বন্ধ হয়ে গেছিল যার কারণে এবি এবং কি স্যার সিডি, তাহলে কেন্দ্র ও, এটা ছিল স্যার কি বলতো ই, এটা ছিল কি এফ এও সি। তাহলে দেখো কিন্তু এই যে ও ই, এই যে স্যার কিন্তু এই ও ই এই এবির উপর কি স্যার লম্ব দূরত্ব। আবার ওয়েব কি সিডি থেকে কি ওতে, আবার একটু বলি, আবার একটু শোনো, কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে, এই যে ও থেকে যথাক্রমে দেখো এবি জ্যা এবং সিডি জ্যায়ের কি দূরত্ব। এই কথার অর্থ কি যে ওই আর ওয়েভ হচ্ছে ও থেকে এবি এবং সিডির কি দূরত্ব প্রকাশ করে। আমরা আগে বলেছি যে দূরত্ব বলতে কি বোঝায় স্যার, এই লম্ব দূরত্বকে বোঝায়। সুতরাং আমরা বলতে পারি সমান সমান জ্যা কেন্দ্র থেকে কি সমুদ্রবর্তী। তোমরা দয়া করে বই থেকে সুন্দর করে বুঝে আয়ত্ত করে 3 বার এসডব্লিউ করবা। কয়বার স্যার? 3 বার এসডব্লিউ। ওকে।